এই শীতের শেষ আর গরমের শুরুর সময়ের আবহাওয়াটা বড্ড জ্বালায়। দিনের বেলায় গরম আর রাত্রে ঠান্ডায় বেজায় ঝামেলা। তবে বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে মন্দ লাগে না ফাগুনের হাওয়া। নানান রঙিন ফুল যেন পরিবেশকে অপরূপ সাজে সজ্জিত করে রেখেছে। এই সময়টা মন ভালোর সময়। আজ বেশ কয়েকটা দিন পর কাজ থেকে একটা দিনের জন্য ছুটি পাওয়া গেছে। বাড়িতে বসে ঠিক ভালো লাগছে না, তাই গলির মোড়ে চায়ের দোকানে এসে একটা চায়ের কথা বলে বেঞ্চটাতে বসলাম। এমন দিনে তারানাথের বাড়ি যেতে পারলে বেশ হতো। তার বলা গল্প শুনতে শুনতে সময়টা বেশ ভালোই কেটে যেত। এই ভাবতে ভাবতে দূর থেকে একটা স্বর ভেসে এলো, বিভূতি, ও ভাই বিভূতি। সেই ডাক লক্ষ্য করে আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম কিশোরী আমার বাড়ির দিকে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি কিশোরীকে দূর থেকেই বললাম, আরে এদিকে এসো কিশোরী, এদিকে এসো। আমার ডাক শুনে কিশোরীও চায়ের দোকানের দিকে এগিয়ে এলো। কি ভাইয়া, তুমি এখানে? আমি তো তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, যেতে যেতেই তোমাকে এখানে লক্ষ্য করলাম। হ্যাঁ, ওই আর কি, আজ ছুটি, কাজ নেই, তাই এখানে এসেছিলাম। বাহ, তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, আমারও আজ ছুটি। তাহলে তারানাথের বাড়িতে যাওয়া যাক। জানো, আমিও তাই ভাবছিলাম, কিন্তু একা যেতে ভালো লাগছিল না, আর তোমার সাথে কিভাবে যোগাযোগ করব তার রাস্তা পাচ্ছিলাম না। আচ্ছা, এখন তো আমি এসে গেছি, তাহলে চলো। এই বলে দুজনে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। ট্রাম থেকে মটলেনের গলির মুখে নামলাম। মটলেনে বেশ কয়েকদিন ধরে আনন্দ মেলা হচ্ছে, তাই আমি আর কিশোরী মিলে ঠিক করলাম আজ ঠাকুরমশাইয়ের সাথে সাথে চারির জন্য কিছু নেওয়া যাক। মেয়েটা আমাদের কত ভক্তি করে, ভালোবাসে। এই ভেবে আমরা তারানাথের জন্য মেলা থেকে জিলিপি আর চারির জন্য একটা পুতুল নিলাম। আর পাসিং শো তো আছেই, তবে আজ আর প্যাকেট নয়, দুটো কাটিং পাসিং শো সিগারেট নিলাম। কাটিং পাসিং শো নেওয়ার কারণ আজ তেমন ট্যাঁকের জোর নেই, বাড়িতে ফেরার টাকাটুকুই অবশিষ্ট আছে। এরপর আমরা তারানাথের বাড়িতে পৌঁছলাম। তারানাথ বৈঠকখানাতে বসেছিল। আমরা আসলে চারি একবার বৈঠকখানাতে আসে আমাদের কুশল খবর নেওয়ার জন্য। আজও তার অন্যথা হলো না। কাকাবাবুরা, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ মা, ভালো আছি। তোমার শরীর ভালো তো? হ্যাঁ কাকাবাবু। আচ্ছা, আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা করে নিয়ে আসি। এই বলে চারি রন্ধনশালায় যেতে গেলে আমি তাকে আটকে আমাদের আনা পুতুল আর জিলিপি তার হাতে দিলাম। পুতুলটা পেয়ে তার চোখে মুখে একটা হাসি ফুটে উঠল। দাঁড়ান, আপনাদের আমি একটা জিনিস দেখাই। সে ঘর থেকে দৌড়ে একটি পুতুল নিয়ে বেরিয়ে এলো। কাকাবাবু, বাবা মেলায় যেতে না পারায় নিজেই বাড়িতে আমায় পুতুল বানিয়ে দিয়েছে। এই বলে সে ওই পুতুল দেখালো। আমি আর কিশোরী তা দেখে বেশ অবাক হলাম। খুব সুন্দর হয়েছে পুতুলটা। কিশোরী এবার তারানাথকে ডেকে বলল, আপনার এই গুণটার কথা তো জানা ছিল না চক্রবর্তী মশাই, দোকানের থেকেও তো আপনারটা বেশ হয়েছে। তারানাথ এবার আমাদের দিকে লক্ষ্য করে বলল, আরে তেমন ব্যাপার নয়, আগে আমাদের ছোটবেলাতে বোনেদের জন্য আমরাই হাতে করে পুতুল বানিয়ে দিতাম। তখন অত মেলায় যাবার প্রচলন ছিল না, তাই মেলায় না যেতে পারায় মেয়েটাকেও তখনকার মতো পুতুল বানিয়ে দিলাম। সত্যি সেই সব ছোটবেলার কথা মনে করলে মনটা আনন্দে ভরে যায়, যেন মনে হয় কৈশোরে এক ছুটে পালিয়ে যায়। ততক্ষণে চারি 3 পেয়ালা চা, জিলিপি ভাজা নিয়ে ফেরত এলো বৈঠকখানায়। সেগুলো দিয়ে আবার বাড়ির অন্দরে চলে গেল। তা চক্রবর্তী মশাই, আজ একটা জোরদার গল্প হোক। হ্যাঁ, মানে অনেকদিন পর কাজ থেকে একটু ফাঁকা সময় পেয়েছি, এই সময় আপনার গল্প না হলে কি আর চলে? কিশোরীর কথা শেষ হতে না হতেই আকাশে মেঘের ঘন ঘটার শব্দ আমাদের কানে এলো। এই ভরা বসন্তেও বৃষ্টি! বাতাসের আঘাতে তারানাথের বৈঠকখানার জানলা দরজাগুলো বাড়ি খেতে শুরু করল। তাই আমি উঠে দরজা জানলায় খিল তুলে দিলাম। এইবার অন্তত গল্পটা শুরু করুন, এই ওয়েদারে গল্প বেশ জমে যাবে। তারানাথ একটা পাসিং শো সিগারেটে ধরালো। সিগারেট ধরিয়ে সে একটা তৃপ্তির ধোঁয়া ছেড়ে বলে উঠল, তোমাদের এই পুতুলের চক্করে আমার সাথে বহু বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আজ তোমাদেরকে সেই ঘটনার কথাই বলবো।
এরপর তারানাথ সিগারেটটা তার পরিচিত নারকেল মালাতে ঘষে নিয়ে বলতে শুরু করলো। এ ঘটনা বেশ আগের, মানে আমার খুব অল্প বয়সের ঘটনা। এটা কি আপনার মধুসুন্দরী দেবীর সাথে সাক্ষাৎ হওয়ার আগের ঘটনা? হ্যাঁ, তবে হ্যাঁ, আজ যে গল্প আমি তোমাদেরকে বলবো ভাই কিশোরী, তা কিন্তু এতদিনে তোমাদের শোনা গল্পের থেকে একটু ভিন্ন। যেমন? আজ তোমাদের ডামর তন্ত্র শাস্ত্রের কালো জাদুবিদ্যা পুতুল তন্ত্র নিয়ে গল্পটি শোনাবো। পুতুল তন্ত্র? হ্যাঁ, পুতুল তন্ত্র এক ভয়ানক কালো জাদুবিদ্যা কিশোরী। আপনি যে কোনো কালো জাদুবিদ্যার কথা বললেন না, মানে সত্যি কি এই বিদ্যার সাহায্যে কারোর ক্ষতি সাধন করা যায়? আমি অনেকের কাছ থেকে শুনেছি এই কালো জাদুবিদ্যার সাহায্যে ক্ষতি সাধন করা হয়ে থাকে। অবশ্যই করা যায়, যদি কেউ নিয়ম অনুসারে তা করতে পারে। আপনি কখনো নিজে এই তন্ত্রের মুখোমুখি বা নিজে এই তন্ত্রের শিকার হয়েছেন? হ্যাঁ, আরে হয়েছ কি বলছো, এর মোকাবিলা পর্যন্ত আমি করেছি। এমনকি এই তন্ত্রের জোগাড় পর্যন্ত আমার হাত দিয়ে হয়েছিল একবার, আমারই অজান্তে। আপনি আপনি আবার কার ক্ষতি করতে চেয়েছিলেন? ওই যে বললাম, অজান্তে। আসলে আমাদের জীবনে আমরা সঠিক গুরু বেছে নিতেও ভুল করি, যার ফলে আমাদের নিজেদেরকেও তাদের আদেশে অনেক ভুল স্বীকার করে নিতে হয়। তাদের জন্যে আমাদের দ্বারাও অনেক ভুল হয়। জীবনে হয়তো অল্প বয়সে অনেক ভেলকি দেখে টাকা রোজগার করতে চেয়েছি, কিন্তু কারোর ক্ষতি করিনি, তবে শক্তির অবক্ষয় হয়েছে তাতে। বাপরে, এ তো মনে হচ্ছে বেশ জটিল ঘটনা। তারানাথের মুখে এমন সব কথা শুনে আমাদের গল্পটা শুনতে বেশ আগ্রহ হলো। তারানাথও বলা শুরু করলো। এই ঘটনা আমার ভবঘুরে জীবনের ঘটনা। তখনও আমার বীরভূমের মাতু পাগলির সাথে দেখা হয়নি। আমার বয়স তখন ওই 25 কিংবা 26 হবে। বাড়িতে থাকতে তখন মন চাইতো না। আমাদের গ্রামের শেষ প্রান্তে পুরনো একটি পুকুর ছিল। সেই পুকুরকে সবাই বুড়ি সুঙ্গির পুকুর বলতো। তা সেই পুকুরের উপর এক মস্ত বড় বাবলা গাছ ছিল। সেই গাছের নিচে এক বিচিত্র সাধু এসে কয়েকটা দিন কাটিয়েছিল আমাদের গ্রামে। সেই সাধুকে দেখতাম সর্বক্ষণ একটি ধুনি জ্বালিয়ে বসে কি সব মন্ত্র পাঠ করত। কিন্তু সাধুটির দেহের গড়ন বেশ অন্যরকম, বেশ শান্ত মলিন। লোকে দেখে ফলমূল এসব দিয়ে আসত। গ্রামের মানুষ তার কাছে যেত নানা তাবিজ বানিয়ে নিতে। তবে সাধুটি অলৌকিক কোনো শক্তি গ্রামবাসীর সামনে প্রদর্শন করেনি। সাধুটির এই ব্যাপারটা আমাকে বেশ আকর্ষিত করেছিল। সাধুটির কাছে লোকে অলৌকিকভাবে কিছু জানতে চাইলে সে কোনো রকমে এড়িয়ে যেত। শুধু বলতো, ভগবানের উপর তোমরা বিশ্বাস রাখো, তিনি সব রক্ষা করবেন। এমনকি লোকটি গ্রামবাসীর কাছ থেকে একটি পয়সা পর্যন্ত নিত না। লোকটির প্রতি দিন দিন আমার আগ্রহ বেড়েই চলেছিল। তা একদিন আমি ওই সাধুর কাছে গেলাম। সেদিন বাবলা তলায় লোকের বেশ সমাগম কম। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা। চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে, সাধুর ধুনি জ্বলছে। আমি সেখানে গিয়ে বসলাম। সাধুর ধ্যান ভঙ্গ হলে ধুনির আবছা আলোয় আমায় বেশ কিছুক্ষণ সে ভালোভাবে নিরীক্ষণ করল। আমায় কিছু বলতে না দিয়ে সাধক বলে উঠল, আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? আমি তো সাধকের কথায় বেশ অবাক হলাম যে কিভাবে আমার জন্য তিনি অপেক্ষা করতে পারেন। তার সাথে তো আমার আজই প্রথম দেখা। হ্যাঁ রে, তোর জন্যই আমাকে যে তোর কাছে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে আপনাকে আমার কাছে? ভগবানের নির্দেশ আছে। তোর খুব সন্ন্যাস নেওয়ার ইচ্ছে, তাই না? কিন্তু জেনে রাখ, ওসব তোর হবে না। তোকে সংসার ধর্ম পালন করতেই হবে। তবে তুই অনেক সাধু সঙ্গ লাভ করবি।
কিন্তু তুই আগম শাস্ত্রে শিক্ষা লাভ করলেও সেই শিক্ষা তোর শেষ হবে না। তোর কপালের বিশেষ অনূহ্য জ্যোতি বলয় দ্বারা আমি বুঝতে পারছি তুই শিক্ষা লাভ শেষ না করতে পারলেও বিশেষ কিছু শক্তি তোর লাভ হবে। তবে কিশোরী, একটা অবাক বিষয় জানো তো, এই সাধক কিন্তু গ্রামের অন্য মানুষকে কিছু বলেনি, শুধু আমাকে দেখেই এতগুলো কথা সে জানালো। কিছুক্ষণ পর সেই সাধু চুপ থেকে এবার বলে উঠল, তুই হয়তো ভাবছিস আমি এত কথা কিভাবে বললাম। হ্যাঁ, তোর কপালের ওই জ্যোতি বলয় দ্বারাই আমি এত কথা জেনেছি। তুই এই তন্ত্রশাস্ত্র শিখতে বেশি দূর এগোতে পারবি না, বুঝলি? সবচেয়ে আশ্চর্য হলাম তার আমার সম্পর্কে বলা শেষ কথাতে। তবে তোর কপালে আমি এখন যা দেখছি তা মোটেও ভালো জিনিস নয়। এবার আমি বেশ উৎসুক হয়ে পড়লাম। কেন বাবা, আমার কপালে আপনি কি দেখেছেন? বিপদ। মাস 6 মধ্যে তোর বিপদ আসছে, প্রাণ সংশয়ও হতে পারে। কেমন বিপদ, আর এর থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি? কেমন বিপদ সেটা বলতে পারবো না, তবে কোনো এক অশুভ শক্তি এই বিপদের উৎস, এ আমি বুঝতে পারছি। অশুভ শক্তি? হ্যাঁ, তোকে এখন থেকে সাবধানে চলতে হবে। আমি তোকে এখানে প্রথম থেকেই বিপদের আঁচ বুঝতে পেরেছিলাম। সাধকের কথা শুনে আমি বেশ ভয়ই পেয়েছিলাম। আসলে নিজের প্রাণ সংশয়ের কথা শুনলে যা হয় আর কি। তা আমাদের কথাবার্তার মধ্যে খেয়াল করলাম চারিদিকে তখন পুরোপুরি ফাঁকা। ধুনির আগুনে কাঠ পুড়ছে, বাবলা গাছের ডালে বসে একটি পেঁচা ডাকছে। বেশ গা ছমছমে ব্যাপার। সাধু একটু চুপ থেকে তৎক্ষণাৎ বলে উঠল, তোকে আমি একটি প্রক্রিয়া শিখিয়ে দিয়ে যাচ্ছি যা তোকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করবে। তুই শুধু মন দিয়ে এই প্রক্রিয়া শিখবি। তারপর সেই সাধক আমায় গাত্রবন্ধনের মন্ত্র শিখিয়ে দিল। তার কাছেই আমার প্রথম গাত্রবন্ধনের মন্ত্র শেখা। গাত্রবন্ধনের মন্ত্র শিখতে বেশি সময় লাগলো না। আমি তার শিষ্যত্ব গ্রহণ করতে চেয়েছিলাম তার এই সৎ আচরণের জন্য, কিন্তু তিনি রাজি হলেন না। তিনি জানালেন যে তিনি নাকি কাউকে শিষ্য বানাতে পারবেন না। তবে শেষে তিনি বললেন, তবে তোর যদি কখনো বিপদ আসে আমায় স্মরণ করিস, আমি উপস্থিত হব সেখানে। এরপর আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু রাত্রে ঠিকভাবে ঘুম হলো না। ঠিক করলাম পরের দিন আবার ওই সাধু বাবার সাথে আমি দেখা করব। কিন্তু তারপর আর বাবলা তলায় কেন, গ্রামের কোথাও ওই সাধকের দেখা পাওয়া যায়নি। সে যেন শুধু আমাকে সাবধান করতে এসেছিল, আর তার কাজ শেষ হয়েছে, তাই সে চলে গেছে। এরপর দিন কাটতে থাকলো। বাড়িতে কিছুই ভালো লাগছে না। পথ যেন আমায় বড় টানছিল। এমনই একদিন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কাউকে না জানিয়ে। ভবঘুরে জীবনটা যেন আমায় খুব টানছিল, তাই এবার বাড়ি থেকে বেরোনোর একটি উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? এবার বাড়ি থেকে বেরিয়েছিলাম সৎ গুরু সঙ্গ লাভের উদ্দেশ্যে। রাস্তায় ঘুরতে ঘুরতে আরও একজন সাধুর সঙ্গ আমি লাভ করেছিলাম। তার কাছ থেকেও আমি আরও একটি শিক্ষা লাভ করলাম। এবার আমি বাড়ি বন্ধনের প্রক্রিয়া সম্পর্কে অবগত হলাম। এভাবে মাস 4 কেটে গেল পথে পথে। ততদিনে বাবলা তলায় সাধকের বলা আমার বিপদের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। পথে পথে ঘুরলেও অনেক গৃহস্থের বাড়ি আমি রাত্রে আশ্রয় পেতাম। আসলে তখনকার মানুষ ছিল অতিথি পরায়ণ, কারণ তখনকার মানুষের কোনো অভাব ছিল না। তাদের গোলা ভর্তি ধান, মাঠে শাকসবজি। তখনকার মানুষ অতিথিকে নারায়ণ রূপে পূজিত করত। তাই আমায় আশ্রয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। ভবঘুরে জীবনটা যেন বেশ ভালোভাবেই কাটছিল। এইভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছালাম দেবনগর বলে একটি গ্রামে।
সেখানে ঘুরতে ঘুরতে পড়ন্ত বিকেলে একটি পুকুর পাড়ে আমি বসেছিলাম। পুকুর পাড় থেকে একটু উপরেই একটা চায়ের দোকানে বেশ কয়েকজন লোকের আড্ডা বসেছে। আমি দূর থেকেই তা দেখছিলাম। সেখানে বেশ ফসল নিয়ে তর্ক জমে উঠেছে। এর মধ্যে একজন মাঝবয়সী লোক, বয়স তার এই 50 কি 52 হবে, এমন বেশ ভারী সারি চেহারার একটি লোক চায়ের দোকান থেকে উঠে গিয়ে সামনের পথে এগিয়ে যেতে লাগলো। তার দিকে আমার নজর গেল। আমি কিভাবে জানি না বুঝতে পারলাম তার আরেকটু সামনে এগোলেই বিপদ। তাই আমি তাকে পেছন থেকেই ডাকলাম, শুনছেন, দাঁড়ান, আপনি আর এগোবেন না, সামনে এগোলেই আপনার বিপদ, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমার কথা শুনে লোকটি চমকে দাঁড়িয়ে গেল। সে দাঁড়াতেই সামনের আম গাছটার থেকে একটা মস্ত বড় ডাল ভেঙে তার সামনে পড়ল। লোকটি চমকে গেল, আর সাথে চায়ের দোকানে থাকা লোকজনও বেশ চমকে গেল। আমি পুকুর পাড় থেকে উঠে লোকটির কাছে গেলাম। আপনি কে? আপনার জন্য আজ আমি বেঁচে গেলাম, আর একটু সামনে এগোলেই তো আমি অক্কায় চলে যেতাম। আপনি কি করে বুঝলেন যে আমার বিপদ আছে? আমি তেমন কেউ নই। আমি হলাম তারানাথ চক্রবর্তী, একজন ব্রাহ্মণ। আর আপনার যে বিপদ তা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু কিভাবে তা জিজ্ঞাসা করবেন না, কারণ আমি নিজেও তা জানি না। এই সব কথা বলতে বলতেই ততক্ষণে চায়ের দোকানের সব লোকজন সেখানে এসে জড়ো হলো। সবাই বেশ অবাক হয়ে গেল আমার এই আগে থেকে বিপদের আঁচের বিষয়টা নিয়ে। সেই ভিড়ের মধ্যে থেকে একজন আমায় জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, আপনি এখানে থাকবেন কোথায়? নিশ্চয়ই থাকার জায়গা এখনো নির্দিষ্ট হয়নি। না, তা এখনো ঠিক হয়নি। আমি পথে পথে ঘুরি, যেখানে আশ্রয় পাই সেখানেই থাকি। আমি হলাম হরেন দাস। ঠাকুরমশাই, আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি আমার বাড়ি যেতে পারেন। আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়লে আমি ধন্য হব। অগত্যা আমি হরেন দাসের সাথে তার বাড়িতে গেলাম। যখন তার বাড়িতে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গৃহস্বামীর বাড়িটা বেশ অন্য রকম। গ্রামের সারল্যতা ছুঁয়ে গেছে সেই বাড়িতে। বাড়ির প্রধান দ্বারে আলপনা আঁকা। সন্ধ্যা হলেও তা যেন বেশ জলজল করে ফুটে উঠেছে। এই সন্ধ্যার মধ্যেও তা ভালোভাবেই অনুক্ষণ করা যাচ্ছে। বাড়ির ভেতরে 7-8টা ঘরের ছাউনির ঘর, দেদার উঠোন, উঠোনের এক পাশে গোয়াল ঘর, আর গোয়াল ঘরের দিকে ভালোভাবে খেয়াল করলে দেখা যায় প্রায় 10 থেকে 15টা গরু সেখানে বাঁধা রয়েছে। গৃহস্বামীর দুধের কারবার। তাছাড়াও তখনকার গ্রামের মানুষদের বিঘে বিঘে জমিতে চাষ, গোলা ভর্তির ধান, এ তো সঙ্গে ছিলই। হরেন দাসেরও তাই অন্যথা নয়। গৃহকর্ত্রী তুলসী মঞ্চে তখন সন্ধ্যা দিচ্ছে। বাড়িতে শাঁখের আওয়াজ। সন্ধ্যা দিয়ে সে আমাদেরকে হাত পা মুখ ধোয়ার জল আর গামছা দিয়ে গেল। এরপর সে আমাকে দাওয়াতে বসালো। তারপর ঘর থেকে হুঁকোটা বের করে নিয়ে এলো। হুঁকোতে তামাক সেজে এসে আমায় দিতে দিতে বলল, আসলে ঠাকুরমশাই, আপনার যে পায়ের ধুলো আমার বাড়িতে পড়ল, এতে যে আমার কত পুণ্য লাভ হলো তা শুধু ভগবানই জানেন। ব্রাহ্মণকে সেবা করতে পারা এ যে আমার কত বড় সৌভাগ্য। আসলে হরেন, আমাদের দেশের গ্রামের মানুষগুলো এখনো অতিথি আপ্যায়ন করতে ভুলে যায়নি। তাই বলেই তো তুমি আমাকে এত সমাদর করছো। তুমি কিন্তু এর ফলে কোনো কিছুই পাবে না। তাও দেখো তুমি আমায় কতটা সেবা করছো। না না ঠাকুরমশাই, কি বলছেন কি? আপনাকে সেবা করতে পারাটাই তো আমার কাছে বড় পাওয়া। কিন্তু ঠাকুরমশাই, সব ব্রাহ্মণ সেবা পাওয়ার যোগ্য নয়। তারা ভালো মনের মানুষ হয় না। গৃহস্বামীর মুখে এমন কথা শুনে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। গৃহস্বামী হঠাৎ এমন কথা কেন বলে উঠল?
তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হরেন, তুমি হঠাৎ এমন কথা কেন বললে? তোমার কি আগে কোনো অভিজ্ঞতা হয়েছে এই বিষয়ে? তা হয়েছে ঠাকুরমশাই, দিন 5 আগে আপনারই মতো এক কাপালিক আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আমি আমার সাধ্যমতো তাকে সেবা করেছি। তিনি একদিন আমায় বললেন তিনি একটি যজ্ঞ করতে চান। আমিও রাজি হলাম, বরং খুশিই হলাম। কোনো ব্রাহ্মণ আমার বাড়িতে যজ্ঞ করবেন, এর থেকে আর ভালো কি হতে পারে? আমি তার থেকে সব যজ্ঞের উপকরণ শুনে আনিয়ে নিলাম। কিন্তু ঠাকুরমশাই, তিনি যে যজ্ঞ করতে চেয়েছিলেন তা মোটেও সৎ উদ্দেশ্য নিয়ে নয়। কেন? তিনি কি যজ্ঞ করতে চেয়েছিলেন? আমি সাধারণ মানুষ হতে পারি, কিন্তু তার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছিলাম। সে আমায় জানায় তিনি একটি কালতন্ত্র বিষয়ের যজ্ঞ করতে চান, কিন্তু কি বিষয়ে যজ্ঞ সেটা তিনি আমাদেরকে বলেননি। তিনি শুধু বলেছিলেন তিনি কারোর উপর প্রতিশোধ নিতে এই যজ্ঞ করতে চান, আর এই যজ্ঞ কোনো গৃহস্বামীর বাড়িতে করতে পারলে তা অনেক ফলপ্রসূ হয়। তাই সে এই বাড়িটিকেই বেছে নিয়েছিল। এতে আমিও কিছু অলৌকিক সুবিধা হয়তো পেতাম, কিন্তু আমি যখনই বুঝতে পেরেছি এই কাপালিকের উদ্দেশ্য সঠিক নয়, তখনই আমি তাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলি। সে যাওয়ার আগে আমায় অভিশাপ দিয়ে গেছিল, সে নাকি আমায় ছাড়বে না, এই বাড়িকে সে ধ্বংস করবেই। কিন্তু আমি তাতে কোনো কান দিইনি। গৃহস্বামী হরেন দাসের এমন কথা শুনে আমার বুকের ভেতরে কেমন যেন একটা ভয়ের সঞ্চার হলো। তখন থেকে আমার ভেতরে যেন অন্যরকম একটা অস্বস্তি কাজ করছিল। এরপর আর লোকটা তোমাদের বাড়িতে আসেনি? না, তা আসেনি। এদিকে সারা গ্রামে ততক্ষণে ছড়িয়ে পড়েছিল আমার শক্তির কথা, পুকুর পাড়ে ওই লোকটাকে বাঁচানোর জন্য। একে একে গৃহস্বামীর বাড়িতে গ্রামের লোক এসে জড়ো হলো নানান অসুবিধা নিয়ে। কেউ বা তার বাড়ির সমস্যা, কেউ বা তার ছেলের সমস্যা। নানান মাদুলি বানাতে তারা গৃহস্বামীর বাড়িতে আসলো। আমি বেশ বিরক্তই হলাম। আমি তাদেরকে কোনো রকমে শান্ত করে বাড়িতে পাঠালাম। আমি ঠিক করলাম এখানে বেশি দিন থাকা যাবে না, না হলে এমন অস্বস্তিতে আমাকে বারবার পড়তে হবে। কিন্তু হরেনের জোরাজুরিতে আমাকে তার পরের দিনও তার বাড়িতেই থাকতে হলো। সত্যি, হরেনের সেবার কিন্তু কোনো তুলনা হয় না। তার বাড়ির খাঁটি শের দুধ, মাঠের কলা, জমির চাল, সত্যি সে এক অসাধারণ স্মৃতি। তবে আমার মনের মধ্যে সেই অস্বস্তিটা যেন কিছুতেই কাটছিল না। কিন্তু পরের দিন আমি হরেনের থেকে বিদায় নিয়ে আবারও বেরিয়ে পড়লাম পথে। তখনও আমার একটাই লক্ষ্য, সৎ গুরু খোঁজা। এরপর হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে। কোনো লোকালয় না পাওয়ায় আবারও হাঁটতে শুরু করলাম। কিছুটা সামনে যেতে একটা সরু গলির মতো নদী দেখতে পেলাম। নদীতে চাঁদের আলো পড়ে চকচক করছে। সেই নদীর তীর ধরেই এগোতে থাকলাম। এগোতে এগোতে এমন একটা জায়গায় পৌঁছালাম যা সাধারণ মানুষের বসতি স্থল নয়। পৌঁছালাম একটি শ্মশানে। যতদূর চোখ চাই শ্মশানের সীমারেখা দেখা যায় না। তখনও একটি চিতার শেষ আগুন জ্বলছে। একটু সামনে এগোতেই দেখি একটা স্থানে ধুনি জ্বলছে। ধুনি জ্বলতে দেখে বুঝতে পারলাম এখানে কোনো সাধুর বাস আছে। তাই আমি ধুনির পাশে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। সেখানে অপেক্ষা করতে করতে লক্ষ্য করলাম আরও একদল একটি মৃতদেহ নিয়ে শ্মশানে এলো সৎকারের উদ্দেশ্যে। তারা একে একে চিতার কাঠ সাজালো। মৃতদেহকে সেই কাঠের উপর শোয়ানো হলো। তারপর দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চিতাতে। ভোরের দিকে আমার সেখানে চোখটা প্রায় লেগে এসেছিল। এর মধ্যে
হঠাৎ একটা গুরু গম্ভীর কারো স্বর আমি শুনতে পেলাম। এই গলার স্বর শুনলে যে কোনো মানুষের ঘুম ভেঙে যাওয়া তো দূরের কথা, তার পিলে পর্যন্ত চমকে যাবে। এই কে রে তুই? আমার জেলে রাখা ধুমির পাশে বসে রয়েছিস। আমি চোখ খুলতেই আমার সামনে একজন কাপালিককে দেখলাম। তার দেহের গঠন দেখলে যে কোনো সাধারণ মানুষই ভয় পেয়ে যাবে। তার চোখ দুটো রক্তাভ, মাথায় প্রকাণ্ড জট, মুখ থেকে দাড়িগুলো ঝুলছে উদর পর্যন্ত, হাতে পায়ের নখগুলো বেড়ে অনেকটা বেঁকে গেছে, যেন কতদিন তা কাটা হয়নি। পরনে শুধুমাত্র একটি লাল ধুতি। আমি ঘুম ভাঙতেই তাকে উত্তর দিলাম, আগে আমি তারানাথ চক্রবর্তী, পথে পথে ঘুরে বেড়াই। সাধু সন্ন্যাসী দেখলে তাদের সঙ্গ লাভের চেষ্টা করি। সেইভাবেই ঘুরতে ঘুরতে আমি এই শ্মশানে এসে পৌঁছেছি। আর এখানে ধুনি জ্বলতে দেখেই ভেবেছিলাম হয়তো কোনো সাধকের দেখা আমি পাব, তাই এখানে বসেই অপেক্ষা করছিলাম। আসলে আমি এখানে একটু আশ্রয় লাভের উদ্দেশ্যেই এসেছি। তা বেশ, আমি হলাম চণ্ডাল কাপালিক, এই শ্মশানেই বাস করি। আমার এখানে থাকতে হলে তোকে কিন্তু আমার শিষ্যত্ব গ্রহণ করতে হবে, নচেত এখানে তোর কোনো ঠাঁই হবে না। চণ্ডাল কাপালিকের কথা শুনে আমার একটু অদ্ভুত লাগলো, কারণ কোনো সাধুই সহজে শিষ্যত্ব দান করেন না। কিন্তু ইনি সহজেই আমাকে দেখে রাজি হয়ে গেলেন। আমিও ওনার শিষ্যত্ব গ্রহণ করলাম। আচ্ছা বেশ, আমি আপনার দীক্ষা গ্রহণ করলাম। বলুন আমাকে কি করতে হবে? এখন ভোর হয়েছে, আর একটু পরেই পুরো পরিষ্কারভাবে আলো ফুটবে। আলো ফোটার পর তুই নদী থেকে স্নান করে আয়, তারপর যা বলার আমি তোকে বলবো। কাপালিকের কথা মতো আমি ভোরের আলো পরিষ্কারভাবে পড়তেই শ্মশানের সেই সামনের নদীতে স্নান করতে গেলাম। নদীটির একদম দক্ষিণ সীমান্তে এই মহা শ্মশান। নদীর জলে স্নান করতে নেমে বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর প্রকৃতির কোলে এমন শান্ত মনে অপরূপ পাখিদের খেলা দেখতে দেখতে স্নান করছিলাম। স্নান শেষে নদীর পাড়ে উঠতে উঠতে খেয়াল করলাম নদীর একদম উত্তর দিকে একটি ডুমুর গাছে কাকেদের বাসা রয়েছে। কাকেদের বাসা সাধারণত খুব কমই দেখা যায়, তবে তখনকার দিনে গ্রাম এলাকাতে মোটামুটি ভালোই দেখা যেত। কাকের বাসাতে তাদের আনাগোনা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। এরপর আমি আবার শ্মশানে ফেরত এলাম। তখন কাপালিক কিছু ফলমূল নিয়ে তার ধুনির সামনেই বসেছিল। আমাকে দেখতেই সে বলে উঠল, এদিকে আয়, এসে আমার পাশে বস। দিনের বেলাতে এই ফলমূল আহার করেই আমাদেরকে থাকতে হবে, তবে তোকে রাত্রে আমি এক বিশেষ ভোগ এনে দেব। তুই আমার জন্য তা রান্না করে দিবি। আমি কাপালিকের কথায় মাথা নাড়ালাম। গুরুর আদেশ বলে কথা। এরপর সন্ধ্যা হলো। একে একে অনেক শবদেহই শ্মশানে পোড়ানো হলো। আমি শ্মশানে বসে সেগুলো লক্ষ্য করছিলাম। কাপালিক সারাদিন কোথায় যে যায় তা আমার জানা ছিল না। সারা দিনের শেষে সন্ধ্যাবেলাতে সে তার ঝুপড়িতে ফেরত আসে। এই মহা শ্মশানে আমি ততক্ষণ শুধুমাত্র তার জন্যে অপেক্ষা করতে থাকি। সে এসে নানান ধরনের পুজো আর জপ করতে থাকে। সারাদিন হয়তো সে তার সাধনার জিনিসপত্রই জোগাড় করে। রাতে প্রায় পুজোর শেষে আমাকে সে ডাকল, তারানাথ, এদিকে আয়। আমি যে তোকে বলেছিলাম বিশেষ ভোগ আমি আনবো, তা তোকে রান্না করতে হবে। এই নে, আজ আমি তা এনেছি। আমি তার দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই চণ্ডাল কাপালিক আমার হাতে একটি মাটির হাঁড়ি এগিয়ে দিল। এই হাঁড়িতেই সেই মহাভোগ আছে, তুই গিয়ে রান্না করে আমার জন্য নিয়ে আয়। আমি তার কথায় রাজি হয়ে সেই হাঁড়ি নিয়ে রান্না করতে চলে এলাম শ্মশানের একদম শেষের দিকের এক কোণায়। রান্না বলতে তো শুধুমাত্র
আগুনে পোড়ানো। তবে ওই হাঁড়ির ভেতর কি ছিল তা আমার জানা ছিল না। কিন্তু হাঁড়িটা উনুনে বসাতেই বেশ কিছুক্ষণ পর একটা আঁশটে দুর্গন্ধতে চারিদিক ভরে গেল। সে গন্ধ যে কতটা তীব্র তা একমাত্র শুধু আমিই জানতাম। আমি মনে মনে চিন্তা করলাম, কাপালিক কিভাবে এই খাদ্যকে মহাভোগ বলতে পারে এবং সে খায়ও। রাত্রে তাকে সেই খাবার বেড়ে দেবার সময় খেয়াল করলাম এ অনেকটা মাংসের পোড়া অংশের মতো। কয়েকটি চাল ফুটিয়ে কাপালিক তার সাথে তা খাচ্ছে। কাপালিক আমাকেও সেই খাবার খাওয়ার জন্যে তাগাদা দিল, কিন্তু আমার সেই খাবার গলা দিয়ে নামবে না। আমি শুধুমাত্র কাপালিককে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম যে আমি পরে খেয়ে নেব। তারপর সেও আর আমায় জোর করেনি। এইভাবে 2 দিন কেটে গেল। তৃতীয় দিন এক আশ্চর্য ঘটনা ঘটল। আমি যখন সকালবেলা নদীতে স্নান করতে গেলাম, স্নান শেষে নদীর পাড়ে উঠে এসেছি, হঠাৎ আমার নজর পড়ল সেই ডুমুর গাছটার দিকে। সেখানে আর সেই কাকের বাসাটা নেই। আমি বেশ অবাক হলাম, কাকেরা তাদের বাসা ছেড়ে গেলটা কোথায়? গাছের কাছে গিয়ে ভালোভাবে দেখতে খেয়াল করলাম যে তাদের বাসাটা জরাজীর্ণভাবে ভেঙে গাছের নিচে মাটিতে লুটিয়ে রয়েছে। পাশে কয়েকটি কাকের ডানার পালকও পড়ে রয়েছে, যেন খুব পরিমাণে ডানা ঝাপটিয়েছে সেই কাকগুলো, যার ফলে তাদের পালক এভাবে মাটিতে পড়ে রয়েছে। কিন্তু কাল তো কোনো ঝড় বা বৃষ্টি হয়নি যে এভাবে বাসাটা ভেঙে যাবে। বাসাটা এভাবে ভেঙে যাওয়ার কারণটা কি? আর কাকগুলোই বা গেল কোথায়? এই ঘটনা দেখার পর থেকেই মনটা যেন কেমন নিরাশ হয়ে গেল। কাপালিক অন্যান্য দিনের মতো আবারও রাত করে ফিরল। আবার সেই মহাভোগের আয়োজন, একই ঘটনা। কিন্তু এই রাতে এক আশ্চর্য ঘটনা ঘটল। কাপালিক নিজের মতো নিজের পুজো আচ্ছা দিয়ে থাকে। আমি কখনোই সেভাবে লক্ষ্য করি না। তবে আজ তার পুজো পদ্ধতি এবং পুজোর জোগাড় দেখে বেশ অবাকই হলাম। দূর থেকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। দেখলাম কাপালিক ধুনি জ্বালিয়েছে। তার সাধনার জন্যে ধুনি জ্বালিয়ে রেখে এক দৃষ্টে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ধুনিতে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। সে তার পুজোর আসন ছেড়ে হঠাৎ করেই তার ঝুপড়ির মধ্যে ঢুকল, আর বেশ কিছুক্ষণ পর হাতে করে একটি কিছু মুঠোয় জাপটে ধরে নিয়ে বাইরে বের হলো। দূর থেকে অতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। সেখান থেকেই বেরিয়ে এসে সে তার আসনে আবার বসল। মুঠোয় ধরা জিনিসটা সে আগুনের সামনে রাখল। আগুনের সামনে রেখে বিভিন্ন মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই বস্তুটিকে একটি লাল কাপড়ে বেঁধে ফেলল। বেঁধে ফেলে ধুনির ঠিক সামনেই একটি গর্ত সৃষ্টি করে সেটা পুঁতে ফেলল। তারপর প্রায় ভোরের দিকে সে তার পুজো শেষ করে আবার ঝুপড়ির মধ্যে চলে গেল বিশ্রাম নিতে। আমার মনে তখনও কেমন একটা অস্বস্তি কাজ করতে শুরু করলো, যেন কোথাও কোনো কিছু একটা অনিষ্ট হতে চলেছে। আমি আমার কৌতূহল না চেপে রাখতে পেরে সেই ধুনির সামনে ধীরে ধীরে এগিয়ে গেলাম। এটা দেখেছি কাপালিক ওই গর্তের ভেতরে কি চাপা দিয়েছে, কিন্তু পাছে ভয় ছিল যে কাপালিক জেগে না যায়। আমি গর্ত খুঁড়তে খুঁড়তে যা দেখলাম তাতে আমার চোখ অবাক এবং বিস্ফারিত হবার জোগাড়। আমি দেখলাম সেই গর্তের ভেতরে লাল কাপড় মোড়ানো একটি পাখি পোঁতা হয়েছে। লাল কাপড়টি খুলতেই অবাক হয়ে গেলাম। এ যে কাক! এ সেই কাক যা আমি নদীতে স্নান করতে গিয়ে তাদের বাসায় দেখেছিলাম। আমার চিনে নিতে একটুও অসুবিধে হলো না। এই ঘটনার পর
কাপালিকের উপর আমার বিশেষ সন্দেহ সৃষ্টি হলো। তাই আমি ঠিক করলাম কাল কাপালিক কোথায় কোথায় যায় তা আমি লক্ষ্য করব। সেই ভাবা মতোই পরদিন কাপালিক যখন আবার সকালবেলা বেরিয়ে পড়ল, আমি তখন তার পিছু নিলাম। আমি তার পিছু নিতেই দেখলাম সে প্রথমেই নদীর পাড়ে সেই ডুমুর গাছের তলা থেকে সেই কাকেদের ভেঙে যাওয়া বাসার থেকে অনেকটা অংশ সংগ্রহ করল। তারপর সেখান থেকে বেরিয়ে নানা বন জঙ্গল ঘুরে আরও যজ্ঞের কিছু উপকরণ সে জোগাড় করল। সন্ধ্যা যখন হব তখন সে মহাশ্মশানের পাশেই একটি গভীর জঙ্গলে ঢুকল। আমিও তার পিছু নিলাম। জঙ্গলে ঢুকতেই আবার একটি অবাক ঘটনার সামনে আমি পড়লাম। তাকে দেখলাম কয়েকটি শেয়ালকে সম্মোহিত করে তাদের দেহ থেকে খুর দিয়ে নাভিগুলো সে কেটে একটি কাপড়ের মধ্যে বেঁধে নিল। সে 3টি শিয়ালের নাভি জোগাড় করল। আমার তখন বয়স অল্প। এই সব দেখে রীতিমতো আমার ভয়ে বুক কাঁপছিল। তবুও আমি ঘটনার শেষ দেখতে চাইলাম। এরপর যা দেখলাম তা যে কোনো মানুষের পক্ষে হজম করা খুব কঠিন বিষয়। এবার সে মহাশ্মশানের একদম পূর্ব দিকে এসে উপস্থিত হলো, যেখানে সচরাচর কোনো শবদেহ পোড়ানো হয় না। খুব কমই শবদেহ পোড়ানো হয়। সেখানে সে অনেকক্ষণই অপেক্ষা করছিল একটি শবদেহের জন্যে, যা সে এতদিন করে আসছে। এরপর একদল শবদেহ নিয়ে শ্মশানে এসে পৌঁছালো, আর সেখানে চিতা সাজানো হলো। যখন মৃতদেহ পোড়ানো শেষে মৃতদেহের আত্মীয়রা তাদের নিজেদের বাড়ির পথে অগ্রসর হলো, তখন কাপালিক চিতার ভস্য থেকে শবদেহের যে অংশ পোড়েনি আধ পোড়া মাংসগুলো সেই মাটির হাঁড়িতে সংগ্রহ করল, যেটা সে প্রতিদিন আমাকে দিয়ে থাকে, আর মহাভোগ হিসেবে যা আমি প্রতিদিন রান্না করে থাকি। আমি বুঝতে পারলাম এই কারণেই ওই পচা দুর্গন্ধ ওই হাঁড়ি থেকে বের হয়। আমি বুঝতে পারলাম এই কোন সাধুর সঙ্গে এসে আমি পড়েছি, কিন্তু বের হবার উপায় আমি পাচ্ছিলাম না। এরপর প্রত্যেক দিনের মতোই আমাকে সে আবার মহাভোগ রান্না করতে দিল। আমি সবকিছু জেনেও যেন কেমন কলের পুতুলের মতো তা মেনে নিতে বাধ্য হলাম। আমি তাকে আবারও মহাভোগ রান্না করে দিলাম, কিন্তু সেদিন সে পুজো দিতে গিয়ে আমাকে তার পাশে ডাকল। তারানাথ, এদিকে আয়। প্রতিদিন অত দূরে কেন বসে থাকিস? আজ আমার পাশে এসে বস, এই পুজো তুই দেখ। আমিও কাপালিকের পাশে গিয়ে বসি। পাশে বসতে গিয়েই সে নানান রকম আলোচনা আমার সঙ্গে জুড়ে দিল, কিন্তু আমার মন কিছুতেই সেসব বিষয়ে বসল না। এবার সে ধুনি জ্বালালো। ধুনি জ্বালিয়ে সেই গর্ত থেকে লাল কাপড়ে বাঁধা কাকের মৃতদেহটা সে বের করে আনলো। বের করে এনে হাত তুলে আমাকে বলল, আমি জানি তুই কাল পুকুরে স্নান করতে গিয়ে বেশ হতাশ হয়েছিস কাকেদের বাসাটা না দেখে। তোর কোমল হৃদয়, কিন্তু তন্ত্র সাধনা করতে গেলে যে কোমল হৃদয় থাকলে চলে না। এই কাক মেরে ফেলার একটা কারণ আছে। আমি যে তন্ত্র সাধনার কথা আজ তোকে বলবো, তাতে যে মূল উপকরণের মধ্যে এই মৃত কাকের হাড় বড্ড প্রয়োজনীয়। তোকেও তো এগুলো শিখতে হবে নাকি? আমার শিষ্যত্ব যখন গ্রহণ করেছিস, আমার পরে তো তোকেই এগুলো করতে হবে। নে, এবার এই মৃত কাকটিকে আমি কাল অতি দেখেছিলাম। তার বেশ অনেকাংশেই পছন্দ হয়েছে, কারণ এর মধ্যে আমি একটা বিষক্রিয়াজাত পদার্থ রেখেছিলাম যাতে সহজেই এই মৃত কাকটিতে পছন্দ হয়। তুই এবার কাকটির পচা মাংসগুলো খুঁটে ফেলে দে, শুধু তার হাড়গুলো অবশিষ্ট রাখ, কারণ এই হাড় আমাদের বিশেষ প্রয়োজন। কিন্তু কাপালিকের কথাগুলো আমার মোটেও ভালো লাগছিল না।
তবে আমি শুনতে বাধ্য ছিলাম। তাই তার কথা মতো সেই পচা মৃত কাকের দেহ থেকে তার পচা মাংসগুলো আমি আলাদা করে হাড় বের করে একটি পাত্রে রাখলাম। আমি এটা করতে বাধ্য ছিলাম। আমি যে তন্ত্রের কথা আজ তোকে বলবো, এই এক তোকে অনন্য শক্তি এনে দেবে, যার মাধ্যমে তুই তোর শত্রুদের হাতের আঙুলের ডগায় নাচিয়ে নাচিয়ে প্রতিশোধ নিতে পারবি এবং অবশেষে সেই শত্রুর মৃত্যু অবধারিত। সব খুইয়েই তারপরই তার মৃত্যু ঘটবে। আমি যে কারো মৃত্যু চাই না, এমন প্রতিশোধ স্পৃহা আমার প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি তোর কোমল হৃদয় এই কাজে সমর্থন করছে না, কিন্তু গুরুর কথা অমান্য করার তন্ত্র সাধনায় এক পাপ কাজ, তাই তোকে শুনতেই হবে। আমি যা বলছি তা শুনতেই হবে। আমি আজ পুতুল তন্ত্রের কথাই তোকে বলতে চাই। এই তন্ত্রে মৃত কাক যে বড় প্রয়োজনীয়, তাকে পচিয়ে তার শরীর থেকে হাড়গুলো বের করেই তো ওই পুতুলের মধ্যে বেঁধে দিতে হয়। যে পুতুল সেই শত্রুকে নির্দেশ করেই বানানো। সবটাই দেখতে পাবি, সবটাই দেখতে পাবি, কারণ আমি যে একজনের উপরেই পুতুল তন্ত্র করতে চলেছি। আর পুতুল তন্ত্রের দ্বিতীয় উপকরণ 3টি শিয়ালের নাভি। এই নাভি 3টে একসঙ্গে জুড়ে দিয়ে তবে তার প্রতিশোধ চেয়ে নিতে হয়। কাপালিক তখন একে একে পুতুল তন্ত্রের সর্ববিষয় সম্পর্কে আলোচনা করতে শুরু করল। তারানাথ, এবার তুই শোন, এই পুতুল তন্ত্র কিভাবে করতে হয়, এর প্রক্রিয়াই বা কি, আমি তোকে সেই প্রক্রিয়াটা বলছি। এবার চণ্ডাল কাপালিক সেই প্রক্রিয়া বলতে শুরু করল। মাটির একটা পুতুল বানিয়ে তার চক্ষু দান করতে হয়। শেয়ালের 3টি নাভির মধ্যে থেকে 2টো নাভি দিয়ে তারপর ওই পুতুলের নাভির স্থানীয় অংশে শিয়ালের 3য় নাভিটি স্থাপন করতে হয়। আর আর যার ওপর ওই প্রতিশোধ তুই নিতে চাইছিস, অর্থাৎ যাকে লক্ষ্য করে এই পুতুল তন্ত্র করা হচ্ছে, তার দেহের যে কোনো একটি অংশ, যে কোনো, ওই পুতুলের দেহের ভিতরেই চাপা দিয়ে পুতুলটি করতে হবে। পুতুলটি করতে হবে তা যদি মাথার চুল তুই সংগ্রহ করতে পারিস, তবে তা কিন্তু বিশেষ কার্য সিদ্ধ হবে। এই চুল তখন পুতুলের মাথায় গেঁথে দিতে হবে। তখন পুরোপুরিভাবে সেই পুতুল পরিণত হবে সেই মানুষের অর্ধ আত্মাতে। তখন ওই পুতুলের ভেতর সেই ব্যক্তির অর্ধ আত্মা আটকে পড়বে। সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তখন এরপর একটি গোল বলয় এঁকে তার মাঝখানে এই পুতুলটি রাখতে হবে। তারপর পুতুল তন্ত্রের মন্ত্র উচ্চারণের মাধ্যমে ওই ব্যক্তির যে স্থানে তুই ক্ষত করতে চাইছিস, সেই স্থানে ওই মৃত কাকের এক একটি হাড় সেখানে বিদ্ধ করতে হবে। যেই মাত্র তোর বিদ্ধ করা শেষ হবে, এই পুতুলের ভেতর আটকা পড়া আত্মা তখন আমার নির্দেশে সেই ব্যক্তিকে মেরে ফেলতে তার বাড়িতে যাবে। সে তখন আমার কথায় উঠবে আর বসবে। এই পুতুলের ভেতর আটকা থাকা আত্মাটা, আর মনে রাখতে হবে, যার ক্ষতি তুই করতে চাইছিস, তার বাড়িতে ত্রিসীমানার মধ্যে কোথাও গিয়ে একটা কালো পাথর পুঁতে দিয়ে আসতে হবে। কারণ এই কালো পাথর পুতুল তন্ত্রের কালো বিদ্যার সাথে বিশেষভাবে জড়িত। এটি একদিনের সাধনা নয়, অনেক দিনের। অষ্টম রাত্রিতে প্রথম ওই পুতুলের আত্মাকে সেই শত্রুর বাড়ি পাঠিয়ে তাকে দুর্বল করে আসতে হয়, মানসিকভাবে এবং শারীরিকভাবে। তারপর নবম দিনে সব শেষ। সব শেষ। এই বলে কাপালিকটি অট্টহাসিতে ফেটে পড়ল। আমি কাপালিকের থেকে এসব কথা শুনে বুঝতে পারছিলাম এই কাপালিক কতটা ভয়ঙ্কর, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। ততক্ষণে আমার মনের ভেতরে চাপা রাগ আর ভয় আরো চেপে বসল। মনের ভেতরে অস্বস্তিটা আরো বাড়তে থাকলো। জঙ্গল থেকে তখন আরো শিয়ালের ডাক ভেসে আসছে, যেন তাদের সঙ্গীকে হারানোর প্রতিশোধ নিতেই তাদের এই গলার স্বর।
এবার কাপালিক তার সাধনায় বসল। নিয়ম অনুসারে পুতুলটিকে বলয়ের মাঝখানে বসালো। তারপর তার যজ্ঞ শুরু হলো। একে একে পুতুল তন্ত্রের নিয়ম অনুসারে শিয়ালের 3টি নাভির মধ্যে 3টি সে ওই পুতুলের মধ্যে প্রতিষ্ঠা করল। তারপর একটা ছোট্ট লাল কাপড়ে গিঁটটি দিয়ে বাঁধা একটি কাপড় খুলে তার মধ্যে থেকে কয়েকটা চুল বের করে সেই পুতুলের মাথায় 3টি পেরেক দিয়ে সে গেঁথে দিল। এরপর শুরু হলো তার বিশেষ যজ্ঞ পুতুল তন্ত্র। একবার মন্ত্র পাঠ করছে আর এক মুঠো ধনু সেই ধুনির আগুনে ফেলছে। আগুন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এমন সময় খেয়াল করলাম সে তার ঝুপড়ির মধ্যে গিয়ে একটি মাটির সরাতে অনেকটা রক্ত নিয়ে বেরিয়ে এলো। এই সেই রক্ত যেটা আজ কাপালিককে শিয়ালের দেহ থেকে আমি সংগ্রহ করতে দেখেছিলাম। সেই রক্ত এনে ধুনির আগুনের মধ্যে ফেলে দিয়ে ধুনির আগুন নিভিয়ে দিল। ধুনির আগুন নিভতেই আমি খেয়াল করলাম ওই আগুন থেকে একটা কালো রঙের ধোঁয়া কুণ্ডলীকৃত হয়ে কোথাও যেন উড়ে যাচ্ছে। কাপালিক সেই নিভে যাওয়া ধুনির ছাই নিজের কপালে এবং ওই পুতুলটির কপালে নিয়ে তিলক এঁকে দিল। আর কাপালিক সেই কুণ্ডলীকৃত কালো রঙের ধোঁয়ার দিকে তাকিয়ে বারবার বলছে, যা যা, তুই যা যা যা, ওই হরেন দাসের বাড়িতে সব লন্ড বন্ধ করে দিয়ে আয়। ওকে তো আমি উচিত শিক্ষা দেবই। আমাকে অপমান করার ফল তো ওকে পেতেই হবে। এই বলে সে অট্টহাসিতে ফেটে পড়ল। আমি হরেন দাসের নাম শুনতে অবাক হয়ে গেলাম। আমি মনে মনে আশঙ্কা করলাম গৃহস্বামীর কথাই। আমি ভয়ে ও উদ্গ্রীব হয়ে কাপালিককে জিজ্ঞাসা করলাম, আপনি কোন হরেন দাসের কথা বলছেন? দেবনগরের হরেন দাস? হ্যাঁ, আমি ওই দেবনগরের হরেন দাসের কথাই বলছি। তুই কি করে জানলি? ওই লোক মহা শয়তান। ও আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওর এত বড় সাহস! ওকে তো এর ফল পেতেই হবে। আজ ওর বাড়ির যে সব লন্ডভন্ড হয়ে যাবে, কালই সব শেষ। এই বলে কাপালিক অট্টহাসিতে ফেটে পড়ল আবারও। এবার আমাকে ওখান থেকে বের হতেই হতো। যা হোক করে হরেন দাসকে আমাকে বাঁচাতেই হবে। তাই আমি উচ্চস্বরে কাপালিককে বলে উঠলাম, আমি আজ থেকে আপনার শিষ্যত্ব ত্যাগ করলাম। আপনার মতো এরকম অসৎ কাপালিকের শিষ্যত্ব আমি গ্রহণ করব না। আর আপনি জেনে রাখুন, হরেন দাসের কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। আমি তাকে রক্ষা করব। আমি আজই এখান থেকে চলে যাব। এই বলে আমি আমার সাথে আনা পুঁটুলিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে গেলাম। কাপালিক আমাকে পেছন থেকে ডেকে বলল, তুই যাওয়ার আগে শুনে যা, আমি হলাম চণ্ডাল কাপালিক। তুই আমার সাধনাকে কোনোভাবেই কিন্তু ভঙ্গ করতে পারবি না। তুই আমার কিচ্ছু করতে পারবি না রে। আর ওই হরেন দাস, ওকেও বাঁচাতে পারবি না। এতে তো তোরই বিপদ বাড়বে। আমি চণ্ডাল কাপালিকের কথা উপেক্ষা করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। নদীর তীর ধরে হাঁটা শুরু করলাম। রাস্তায় আস্তে আস্তে চণ্ডালের বলা শেষ কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এতে তোরই বিপদ বাড়বে। এই বিপদের কথা শুনতেই আমার বাবলা তলায় বলে যাওয়া সেই সাধকের কথা মাথায় এলো। আমারও যে মাস 6 মধ্যে প্রাণ সংশয়ের আশঙ্কা আছে,
সাধকের কথা মাথায় আসতে তার বলা কথাটাও আবার আমাকে মনে করিয়ে দিল যে আমি সাধুকে স্মরণ করলেই সে আমার কাছে উপস্থিত হবে আমার বিপদের সময়। রাত তখন প্রায় শেষের দিকে, তবে ভোরের আলো তখনও ফোটেনি। আমি একটি গাছতলায় বসে সেই সাধুর স্মরণ করলাম। আমার ধ্যান ভঙ্গ হলো সেই চেনা কণ্ঠস্বরে। আমার সামনে তখন উপস্থিত হয়েছে সেই বাবলা তলার সাধক। আমার স্মরণ যখন করেছিস তখন নিশ্চয়ই তোর বিপদের আঁচ তুই পেয়েছিস। আমি তখন তাকে সবটাই খুলে বললাম। সে সবটা শুনে আমায় বলল, আমি সবটাই বুঝেছি, তো এর মোকাবিলা তোকে নিজেকে করতে হবে তারানাথ। আর এর উপায় আমি তোকে আগেই বাতলেছি, তাই এর উত্তর তোকে নিজেই খুঁজে বের করতে হবে। এই বলে সেই সাধক সেখান থেকে উধাও হয়ে গেল। আমার মনে পড়ে গেল তার শেখানো সেই গাত্রবন্ধন প্রক্রিয়া। আমি দ্রুত পা চালিয়ে দেবনগরের দিকে এগোতে থাকলাম। দুপুরের মধ্যবর্তী সময়ে আমি হরেন দাসের বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছাতেই এমন এক দৃশ্যের সম্মুখীন আমি হলাম তা যে কোনো সহৃদয় ব্যক্তির হৃদয় বিদারক হয়ে উঠবে। হরেন দাসের বাড়ির সামনে একটি কাঠের চালাতে এক এক করে তার গোয়ালের গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। গরুগুলো জীবিত অবস্থায় নেই, প্রত্যেকটি গরুই মৃত। বাড়ির প্রধান দরজার আলুথালু অবস্থা এবং উঠোন ও বাড়ির পারিপার্শ্বিক অবস্থা দেখে বুঝতে পারলাম কাল রাতে সেই পুতুলের আত্মা এসে এ বাড়িতে তাণ্ডব চালিয়েছে। বাড়িতে ঢুকতেই দাওয়ায় হরেন দাসকে বসে থাকতে দেখে সেখানে এগিয়ে গেলাম। হরেন দাস যেন একেবারে ভেঙে পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালো দাগ, হাত পায়ে যেন একদম বল নেই। আমাকে দেখে সে কান্নায় ভেঙে পড়ল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার সব যে শেষ হয়ে গেল। হ্যাঁ, আমার সব শেষ হয়ে গেল। আমার গোয়াল ঘরে একটা গরুও যে জীবিত নেই। কাল কোথা থেকে একটা দমকা কালো কুণ্ডলীকৃত বাতাস এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল। গোয়ালের চাল ভেঙে এবং পাশের আম গাছটা ভেঙে গোয়ালের সব কটা গরু মারা গেল। হরেন দাসকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কারণ এরপরে আজ রাতে যে আরও এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে তা আমাকে সাবধান করতেই হতো, না হলে এর থেকেও বড় কোনো বিপদ ঘটে যাবে। তুমি শান্ত হও হরেন, তোমার মনকে শক্ত করো। এখনই এত ভেঙে পড়লে চলবে না, সামনে যে আমাদের বড় লড়াই। হরেন চমকে গিয়ে আমার দিকে তাকিয়ে রইল। সে বলে উঠল, তার মানে ঠাকুরমশাই, আমাদের এখনো বিপদ বাকি। এ কি ওই কাপালিকের কাজ? হ্যাঁ হরেন, তুমি ঠিকই ধরেছ, এটা ওই কাপালিকেরই কাজ। তিনি তোমার বাড়ির উপর প্রতিশোধ নিতেই এই কাজ করছেন। তারপর আমি গৃহস্বামীকে সবটাই খুলে বলি যা আমি দেখেছি এবং শুনেছি। ঠাকুরমশাই, ভাগ্যিস আপনি এসেছেন। আমার বুকে একটু বল পেলাম, কিন্তু আমার জন্য আপনাকে যে ওই কাপালিকের রোষে পড়তে হলো। না হরেন, এ তোমার জন্য হয়নি, এ আমার কপালের লিখন ছিল, আর তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। তবে আমাদেরকে এখন বসে থাকলে চলবে না, আমাদের অনেক কাজ বাকি রয়েছে। আমায় কি করতে হবে ঠাকুরমশাই, আপনি বলুন। আমি আমার পরিবারকে রক্ষা করার জন্য সব কিছু করতে পারবো। তবে তবে জানেন তো ঠাকুরমশাই, আমার শরীরটা না কেমন দুর্বল লাগছে, যেন ঠিক শক্তি পাচ্ছি না আমি। ওই কাপালিকের তন্ত্রের জন্যেই এমন হচ্ছে। পুতুল তন্ত্র হলো আগম শাস্ত্রের কালো জাদুবিদ্যা তন্ত্র। এ এক ভয়ানক তন্ত্র যা মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নেয়। আমাদের এখন প্রথম কাজ হলো ওই কালো পাথরটিকে বাড়িতে তান্ত্রিক কোথায় পুঁতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর তাকে খুঁজে বের করে
আগে ওই পাথরটা নষ্ট করতে হবে। তার জন্য আমাদেরকে একটা যজ্ঞ প্রক্রিয়া করতে হবে। জানো তো কিশোরী, এই ঘটনার আগে 3 মাস যখন আমি পথে পথে ঘুরছিলাম, তখন বেশ কয়েকজন সাধুর সঙ্গ আমি অনেকটা লাভ করেছিলাম। তাদের থেকেই আমি অনেক বিদ্যা লাভ করেছিলাম, অর্থাৎ অনেক প্রক্রিয়াও শিখেছিলাম, যার মধ্যে এই কালো শক্তি দমন করার যোগ্যও ছিল। ওই জন্যেই বোধহয় বলে যে ভগবান যা করেন সব মঙ্গলের জন্যই করেন। এই শিক্ষা আগে থেকে লাভ করায় আমার অনেকটাই সুবিধা হয়েছিল। কিন্তু অবাক করা বিষয়, আমরা কিছুতেই হরেন দাসের বাড়িতে সেই কালো পাথরটি খুঁজে পাচ্ছিলাম না। বাড়ির সীমানাতেও কোথাও সেই পাথর খুঁজে পাওয়া গেল না। অবশেষে নজর পড়ল আমার তাদের একটি ভাঙা ধানের গোলাতে, যেগুলোতে বেশ কয়েক বছর ধান রাখা হয়নি। তাই গৃহস্বামীরা এদিকে আসেইনি অনেক দিন। তার জন্যে গোলাটা প্রায় আগাছা দখল করে নিয়েছে। সামনেও অনেক জঙ্গলে ভরে উঠেছে ধানের গোলাটার। আমি সেদিকে যেতেই হরেন আমাকে বলে উঠল, ঠাকুর মশাই, ওদিকে যে লাভ নেই। ওদিকে তো একটা ভাঙা গোলা কয়েক বছর ধরে পড়ে রয়েছে। ওদিকে কেউ তেমন যায় না। আপনার ওদিকে খোঁজা বৃথা হবে। আমি গৃহস্বামীর কথা শুনেও কেন জানি না, মনে হলো ওই ভাঙা ধানের গোলাটা বারবার আমায় টানছে। আমি সেখানে যেতেই খেয়াল করলাম ভাঙা ধানের গোলার সামনে যাওয়ার রাস্তাটাই কেউ যেন আগাছাগুলো পাড়িয়েছে। সেখানকার আগাছাগুলো প্রায় মৃত। তখন আমি গৃহস্বামীকে ডাকলাম, হরেন, এদিকে এসো। হরেন, তুমি ভালো করে লক্ষ্য করো। তুমি একটু আগে বলছিলে এদিকে অনেক দিন কেউ আসেনি, কিন্তু গোলার সামনের আগাছাগুলো ভালো করে খেয়াল করে দেখো। যেন মনে হচ্ছে কয়েকদিন আগেই কেউ এগুলোকে পাড়িয়েছে, যার কারণে এই আগাছাগুলো এখন প্রায় মৃত। হয়তো কাপালিক এই গোলার আশেপাশে ওই কালো পাথরটি পুঁতে দিয়ে গেছে। আমাদেরকে এখন এই গোলার চারপাশটা ভালো করে খেয়াল করে দেখতে হবে, খুঁজতে হবে পাথরটি। এই বলে আমি এবং গৃহস্বামী গোলার চারপাশটা অনেক খোঁজাখুঁজির পর কালো পাথরটিকে দেখলাম। সেই গোলার দক্ষিণ কোণ বরাবর একটা লাল কাপড়ে মুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। তারপর আমরা সেটিকে সেখান থেকে উদ্ধার করে গৃহস্বামীর বাড়ির উঠোনে নিয়ে আসলাম। এবার তাকে আমি যজ্ঞের উপকরণের ব্যবস্থা করে দিতে বললাম। এই যজ্ঞের ক্ষেত্রে প্রয়োজন ছিল গোচনা, 2.5 হাত করে কেটে রাখা বেল কাঠ, নিষ্ফলা আম গাছের 3টি পাতা ও শিমুল তুলো। তোমাদেরকে বলে রাখা ভালো, এই যজ্ঞে শিমুল তুলোর প্রয়োজন একটা কারণেই, ওই কালো পাথরটিকে শিমুল তুলোতে পেঁচিয়ে যজ্ঞের আগুনে আহুতি দিতে হবে। বলা হয় তুলো গাছের সাথে দুর্বল আত্মার একটা যোগ থাকে, সেই জন্যই এই যজ্ঞে শিমুল তুলোর ব্যবহার করা হয়। এরপর যজ্ঞের আগুনে ওই কালো পাথরটিকে আহুতি দিলে একটি নীল আলোর বলয় সেই আগুন থেকে বেরিয়ে আকাশের দিকে উড়তে উড়তে বিলীন হয়ে গেল। এর অর্থ কালো পাথরের শক্তির অবক্ষয় হয়েছে এবং তা পুরোপুরি নিঃশেষ হয়েছে। এরপর আমি এবং গৃহস্বামী মিলে বাড়ি বন্ধন করলাম। বাড়ি বন্ধনের ক্ষেত্রে গৃহস্বামীকে বিশেষভাবে প্রয়োজন, কারণ বাড়িটা তার। এদিকে প্রায় তখন সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির উঠোনে মশালের আলো জ্বলছে। বাড়ির সকলকে আমি উঠোনে আসতে বললাম। আপনাদেরকে একটা কথা জানানোর জন্যই এখানে ডাকা হয়েছে। কাল আপনারা যে ভয়ানক ঝড়ের সম্মুখীন হয়েছেন, আজ রাতে তার থেকেও হয়তো ভয়ানক শক্তির সম্মুখীন আপনারা হবেন। তাই ভয় পাবেন না। আমি যেভাবে আপনাদের বলছি শুধু সেটাই আপনারা করুন। আমি এই বাড়িকে মন্ত্র দ্বারা বন্ধনকৃত করেছি।
তাই সহজে কোনো অশুভ শক্তি এ বাড়িতে ঢুকতে পারবে না। তবে আপনাদের বলি, যদি সে শক্তি অর্থাৎ কালো জাদু শক্তি আপনাদের বাড়িতে প্রবেশও করে, তার মোকাবিলা আমাদেরকে করতেই হবে। আমি আমার গাত্রবন্ধন করব, গৃহস্বামী আমায় ছুঁয়েই থাকবেন, সেখান থেকে বাড়ির অন্যান্য সদস্যরাও একে অপরকে ছুঁয়ে থাকবেন। বাইরে যত কিছুই হয়ে যাক না কেন, আপনারা বাড়ির বাইরে বেরোবেন না। এই সতর্কবাণীটি আপনাদেরকে আমি বারবার করছি। এর অন্যথা হলে কিন্তু ভীষণ বড় একটা বিপদ হয়ে যাবে। সবাই সম্মতিসূচক মাথা নাড়ালো। সন্ধ্যা শেষে ধীরে ধীরে রাত গড়াচ্ছে। সবার মনে একটা ভয় ঢুকে গেছে, এই বুঝি সেই পুতুল তন্ত্রের ঝড় এ বাড়িতে আছড়ে পড়ল বলে। বাড়ির সব সদস্যরা এক জায়গায় জড়ো হয়েছে। আমি গাত্রবন্ধন করলাম, গৃহস্বামীও আমায় ছুঁয়ে থাকলেন, আর তার সাথে সাথে বাকি সদস্যরাও একে অপরকে স্পর্শ করে থাকল। মধ্যরাতে গৃহস্বামীর বাড়িতে পুতুল তন্ত্রের সেই অর্ধ আত্মার লণ্ডভণ্ড শুরু হলো। সে এক ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি। বাইরে থেকে একটা কণ্ঠস্বর অবিরাম ভেসে আসছে। আমি তোদেরকে নিয়ে তবে যাব। আমি চলবো না, চলবো না, আমি তোদেরকে আমি চলবো না, চলবো না। বাড়ির সামনের গাছগুলো যেন নুইয়ে একদম মাটিতে মাথা মিশিয়ে ফেলেছে। বাড়ির প্রধান দরজা বারবার হাওয়ার দাপটে বাড়ি খাচ্ছে। ভয়ঙ্কর একটা চঞ্চল পরিস্থিতি। সবাইকে শুধু বারবার আমি একটা কথাই বলতে থাকলাম, আপনারা যাই হয়ে যাক, কেউ বাইরে বেরোবেন না, যাই ঘটে যাক। কিন্তু সে রাতে এক ভয়ানক ঘটনা ঘটল, যা আমার কল্পনারও বাইরে ছিল। হরেন দাসের ভাই নরেন দাসের ছোট ছেলেটি, বয়সেই 14 কি 15 হবে, মায়ের দেহ সে স্পর্শ করে দাঁড়িয়েছিল। হঠাৎ সে তার মাকে ছেড়ে হুট করেই বাড়ির উঠোনে নেমে আসে। আকর্ষণ বশত কে বাড়ির বাইরে এমনভাবে ডাকছে সেটা দেখতে। তার মা তখন খেয়াল করেনি। ঝড়ের দাপটের এত শব্দের মধ্যে কখন যে তাকে ছেড়ে বাইরে বেরিয়েছে। আমি বাড়ির উঠোনে নরেনের ছেলেকে দেখে চিৎকার করে উঠলাম, ওকে তোমরা ছাড়লে কেন? মোহিত, এদিকে ফেরত এসো, তাড়াতাড়ি ফেরত এসো। কিন্তু তাতে কোনো লাভ হলো না। যা বিপদ ঘটার ততক্ষণে তা ঘটে গিয়েছিল। আমাদের চোখের সামনে ওই কালো কুণ্ডলীকৃত বাতাস মোহিতকে যেন পেঁচিয়ে ধরল। তাকে টেনে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। ততক্ষণে মোহিতের মা চিৎকার করতে শুরু করেছে, আমার ছেলেটাকে নিয়ে চলে গেল, ওকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও ওকে। হায় ভগবান, এবার কি হবে? আমার ছেলেটা যে চলে গেল গো, কেউ নিয়ে আসো না ওকে। মোহিতের মা দৌড়ে ছেলের কাছে যেতে চাইল। আমরা কোনো রকমে তাকে আটকালাম। ভোরের আলো ফুটতে আর বেশি সময় বাকি নেই। ধীরে ধীরে সেই ঝড়ের দাপট কমতে থাকল। এক সময় সেই ঝড় থামল। ঝড় থামতেই আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে আসলাম মোহিতকে খুঁজতে। কিন্তু আমরা মোহিতকে যে অবস্থায় পেলাম, সে এক ভয়ানক দৃশ্য, তা সহজে চোখে দেখা যায় না। আমরা মোহিতকে বাড়ির দক্ষিণ কোণে মৃত অবস্থায় পেলাম, কিন্তু সে এক ভয়ানক মৃতদেহ।
চোখগুলো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করতে দেখা গেল তার দেহ থেকে হৃৎপিণ্ডটা খুবলে নেওয়া হয়েছে। সারা শরীরে সূচ ফোটার মতো গর্ত তৈরি হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম এটা ওই কাপালিকেরই কাজ। সে ওই পুতুলটার ওপর এমনই অত্যাচার করেছে, তাই একই অত্যাচার ফুটে উঠেছে মোহিতের শরীরে। ওই পুতুলের অর্ধ আত্মা যেহেতু তার লক্ষ্য পুরোপুরি সফল করতে পারেনি, তাই কাপালিকের এতদিনের সব শক্তি সে খুইয়েছে ওই পুতুলতন্ত্র করার জন্য। অর্থাৎ পুতুলতন্ত্রের প্রভাব আমার এবং হরেন দাসের বাড়ির উপর থেকে পুরোপুরি উঠে গেল। কিন্তু এই পুতুলতন্ত্রের জন্যে মোহিতকে তার প্রাণ হারাতে হলো। যদি তারা একটু সাবধান থাকত তবে এ ঘটনা ঘটত না। বুঝলে কিশোরী, এই জন্যেই তোমাকে বলেছিলাম, কালো জাদুবিদ্যার প্রক্রিয়া যদি সঠিক নিয়ম মেনে করা যায় তবে তার মাধ্যমে অন্যের ক্ষতি সাধন করা যায়। বরাবরের মতোই তারানাথের গল্পগুলো আমাদেরকে এক অজানা জগতে ভাসিয়ে নিয়ে যায়। তবে তার গল্প প্রতিবারই আমাদের শিহরিত করে।